নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। চাকরির জন্য ল্যাব টেকনিশিয়ান পদে লিখিত এবং মৌখিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ভাগ্যবানদের তালিকায় নাম নেই চুরিলাম ব্লকের রকবালা ভিলেজের ২ নম্বর ওয়ার্ড চন্দ্রমোহন চৌধুরী পাড়ার অমিয় দেববর্মার ২ মেয়ে ববিতা দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা। অথচ চাকরি পাওয়া ভাগ্যবানদের তালিকায় এমনও নাম রয়েছে যারা তার মেয়েদের থেকে কম নম্বর পেয়েছে বলে অভিযোগ করেন অমিয় দেববর্মা। ল্যাব টেকনিশিয়ান পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয় গত ২১শে জানুয়ারি এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয় ৪ অক্টোবর। শেষে চলতি মাসের ৮ তারিখ প্রকাশ করা হয় ১৪৩ জন ভাগ্যবানদের তালিকা। কিন্তু সাফল্যের সঙ্গে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তার ২ মেয়ের কাউকেই চাকরি প্রাপক ভাগ্যবানদের তালিকায় স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ করেন অমিয় দেববর্মা। এক্ষেত্রে অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তিনি। আমার দুনো মেয়ে ল্যাব টেকনিশিয়ান পোস্টে যে কোয়ালিফাই হওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে গভর্নমেন্ট একটা বিজ্ঞপ্তি জারি করে যে ১৪৩ জন চাকরি নিব। এখানে তালিকা তৈরি হয় গত ৮ তারিখে বাইর হয়। দেখা গেছে আমার দুনো মেয়ে সেই মার্ক লিখিত ৩৫তম শিল্প বাণিজ্য মেলা ২৯শে জানুয়ারি থেকে আগামী ২৯শে জানুয়ারি থেকে শুরু হবে ৩৫তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা। আগামী ২৯শে জানুয়ারি থেকে শুরু হবে ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা। ১৫ দিন ব্যাপী এই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সচিবালয়ের ২ নম্বর সভাকক্ষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার প্রথম প্রস্তুতি সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। সার্ভিস সেক্টর, বিশেষ করে তথ্য প্রযুক্তি, পর্যটন, আতিথেয়তা, লজিস্টিক ইত্যাদি ক্ষেত্রগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে মেলায়। পাশাপাশি রাজ্যের রাবার, ব্যাম্বো ক্ষেত্রগুলিকেও তুলে ধরা হবে এই মেলায়। মেলায় থাকবে ফুড কোর্ট, প্যাভিলিয়নের ব্যবস্থাও। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে এই মেলায়। ৩৫তম শিল্প বাণিজ্য মেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরিচালন কমিটি, কার্যকরী কমিটি সহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে এদিনের বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশ ভিত্তিক আল কায়দা নেটওয়ার্কের সাথে জড়িত সন্দেহভাজনদের সন্ধানে এবার ত্রিপুরায় হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সোনামুড়ার তেতাইয়ামুড়ায় কাউচার আহমেদের বাড়িতে হানা দেয় এনআইএ। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত ২৭ কিলোমিটার এলাকা শুধুমাত্র রাজ্যের জন্যই নয়, হুমকি হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত অংশ দিয়ে অনুপ্রবেশের বিষয়টি নিয়ে আগেই রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলিও। এবার ত্রিপুরায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের সন্ধান পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দার ষড়যন্ত্রের অংশ হিসেবে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে ভারত বিদ্বেষী বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলো। ঘটনার তদন্তক্রমে সোনামুড়া মহকুমার অধীনে তেতাইয়ামুড়ায় কাউচার আহমেদের বাড়িতে অভিযান চালায় এনআইএ। তবে অভিযানের সময় অভিযুক্ত বাড়িতে না থাকার কারণে পরবর্তী সময়ে যাত্রাপুর থানায় চলে যায় এনআইএর দলটি। পরবর্তী সময়ে ২১ নভেম্বর সকাল ১১টায় আহমেদাবাদের এনআইএ দপ্তরে উপস্থিত হওয়ার জন্য একটি নোটিশ জারি করে ফিরে যায় এনআইএ দলটি। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার কার্যকলাপকে সমর্থন ও অর্থায়ন করার জন্য সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধানে ৫ রাজ্য সহ মোট ৯টি স্থানে একযোগে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে এনআইএ। গোটা অভিযানে অভিযুক্তদের বিশদ ব্যাংকিং লেনদেন, মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইস এবং সন্ত্রাসবাদী অর্থায়নের কার্যকলাপ সম্পর্কিত প্রমাণ এবং অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে এনআইএ। সন্দেহভাজন ব্যক্তিরা যাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে তারা বাংলাদেশ ভিত্তিক আল কায়দা নেটওয়ার্কের সহযোগী। ২০২৩ সালের একটি মামলা এনআইএর চলমান তদন্তের অংশ ছিল এই অভিযান বলেও জানিয়েছে এনআইএ। গত বছরের নভেম্বর মাসে ৪ বাংলাদেশি নাগরিক মুন্না খালিদ আনসারি উর্ফে মুন্না খান, আজহারুল ইসলাম জাহাঙ্গীর উর্ফে আকাশ খান, আব্দুল লতিফ উর্ফে মমিনুল আনসারি এবং পঞ্চম অভিযুক্ত ভারতীয় নাগরিক ফরিদকে গ্রেফতার করে এনআইএ। আল কায়দার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার করা এবং ভারতের নির্দোষ যুবকদের উগ্রবাদী করার উদ্দেশ্য ছিল গ্রেফতার হওয়া যুবকদের। তাদের স্বীকারোক্তি মূলেই তাদের সহযোগীদের সন্ধানে এই হানা বলে জানিয়েছে এনআইএ।
তারা সক্রিয়ভাবে ভারতের দুর্বল মুসলিম যুবকদের উগ্রবাদীকরণ এবং অনুপ্রাণিত করা, আল কায়দার সহিংস মতাদর্শ ছড়িয়ে দেওয়া, তহবিল সংগ্রহ এবং আল কায়দার কাছে এই তহবিল হস্তান্তর করার জন্য সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানিয়েছে এনআইএ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ভারতের আভ্যন্তরীণ পরিস্থিতি জটিল করে তোলার জন্য সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলো, আর এক্ষেত্রে দোসর হয়ে উঠেছে বাংলাদেশের ভারত বিদ্বেষীরা। আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত পথে ক্রমবর্ধমান অনুপ্রবেশেও তাদের ষড়যন্ত্রের অংশ বলে জানতে পেরেছে গোয়েন্দা এজেন্সিগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফার 43টি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বুধবার। ক্ষেত্রে প্রথম দফায় প্রার্থী রয়েছেন মোট 683 জন। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বুধবার। প্রথম দফার নির্বাচনে ঝাড়খণ্ডের 81টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 43টিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। এক্ষেত্রে ভাগ্য পরীক্ষা হবে 683 জন প্রার্থীর। প্রথম দফায় ভোট গ্রহণ পর্বে মোট ভোটারের সংখ্যা 1,37,00,000। প্রথম দফায় মোট 15,344টি বুথে ভোট গ্রহণ হবে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী 20 নভেম্বর অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বাকি 38টি আসনে ভোট গ্রহণ পর্ব। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ওই দিনই হবে ভোট গ্রহণ। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, তার পুত্র বাবুলাল, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোরের স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোরা এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা। অপরদিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওরাও। ঝাড়খণ্ডে ক্ষমতার চাবিকাঠি সাঁওতাল পরগনার 6টি জেলার ভোটারদের রয়েছে বলেই অনুমান করা হয়। শুধু তাই নয়, এই অঞ্চল থেকে যিনি ভোটের নিরিখে এগিয়ে থাকেন, রাজ্যে তার সরকার গঠনের সম্ভাবনাও প্রবল হয়ে ওঠে। এই অঞ্চল থেকেই ঝাড়খণ্ড 2 মুখ্যমন্ত্রী পেয়েছে, শিবু সোরেন এবং হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে এই অঞ্চল প্রেস্টিজের প্রশ্ন বলেই ধারণা করা হয়। অন্যদিকে আবার ক্ষমতায় আসার জন্য বিজেপির কাছে এই অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক সেই কারণেই বিজেপি এই অঞ্চলে নির্বাচনী প্রচারের শুরু থেকে আদিবাসী ঐতিহ্য রক্ষা, বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আদিবাসীদের ঝুঁকি রয়েছে বলে দাবি জানানো এবং এই অঞ্চলের জনবিন্যাসকে কেন্দ্র করে ইস্যু তৈরি করতে শুরু করেছে। এমনকি বুধবারের নির্বাচনের আগে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আদিবাসী জমি দখল হয়ে যাওয়ার বয়ানের ভিত্তিতেই পুরোপুরি প্রচারণা চালিয়েছে বিজেপি। এমনকি সামাজিক মাধ্যমে তাদের একটি প্রচারণামূলক ভিডিও চিত্রে হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিহারের রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব একসঙ্গে বসে মুসলমান তোষণের পরিকল্পনা করছেন বলে প্রচার করেছে বিজেপি। অপরদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ঝাড়খণ্ড জনাধিকার মহাসভা নামের একটি আদিবাসী অধিকার মঞ্চ তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে ঘৃণার বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করে রাজ্যের মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশকের কাছে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ঝাড়খণ্ড জনাধিকার মহাসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কে চলছে পথ অবরোধ। নবজয়পাড়া থেকে সেমবোয়া হয়ে চোলাগাং পর্যন্ত দীর্ঘ 6 কিলোমিটার বিহাল রাস্তা গত প্রায় 10 বছর যাবৎ সরকার থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাই মঙ্গলবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে নামলেন এলাকাবাসী। যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের রাস্তা সকাল 7টা থেকে এলাকাবাসী পথ অবরোধে নামলে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে, ফলে রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। করবুকের সেমবোয়া এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি এতটাই বেহাল অবস্থায় আছে যে রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষক, ছাত্রছাত্রী সবাইকে প্রায় প্রতিদিনই স্কুলে পৌঁছতে দেরি হয়। এমনকি অসুস্থ হলে সঠিক সময়ে রোগীদের হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এই রাস্তাটি সারাইয়ের জন্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এইসব নানা কারণে এলাকাবাসী পথ অবরোধে নেমেছেন বলে জানিয়েছেন অবরোধকারীরা। আজ অবধি কত সরকার, সিপিএম হোক বা কংগ্রেস হোক, তারপরে এই মোদী সরকার হোক, আমাদের এই সিম্বাদেরকে নগণ্য করে রাখে। সেই জন্য আমরা বুধার সময় হচ্ছে আমাদের এখানে গিয়ে হাহাকার করতে থাকে যে কোনো সরকার, যে কোনো পার্টি এসে রাস্তাঘাট ওদেরকে দেখা তখন।
বাইখোড়া ও ওএনজিসিতে বাইখোড়া ওএনজিসিতে মঙ্গলবার কর্মরত শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দিলেন। দাবি না মানা হলে তাদের আন্দোলন জারি থাকবে বলে জানানো হয় শ্রমিকদের তরফ থেকে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এলাকায় ওএনজিসিতে বম ব্লাস্টের কাজ চলছে। এই কাজে প্রায় 500 থেকে 600 শ্রমিক নিযুক্ত রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, কাজে যোগদানের পূর্বে চুক্তি অনুযায়ী শ্রমিকদের 580 টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও শ্রমিকদের দৈনিক 400 টাকা করে মজুরি দেওয়া হচ্ছে, এমনকি সপ্তাহে একদিন ছুটিও তাদের দেওয়া হচ্ছে না। তাই কর্মরত শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে সামিল হয়, কর্মবিরতির ডাক দেন। কাগজ আমাদেরকে কোনো দেখানো হয়েছে না এখনো। তাছাড়া এগ্রিমেন্ট হলো তারা নিজে এখন মানে কিছুক্ষণ পরে বানাতে পারে, সেটা তো আমরা জানি না কিভাবে বানতেছে, কোথায় থেকে আনছে সেটা তো আমরা জানি না। আপনারা বিএমএস থেকে কোনো সাহায্য করছে না? ট্রাফিক দপ্তর ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে শহরের ফুটপাতে দখলমুক্ত করতে এক বিশেষ অভিযান চালানো হয়। শহরের পোস্ট অফিস চৌমুহনী, নেতাজি চৌমুহনী হয়ে মহারাজগঞ্জ বাজারে চলে এই অভিযান। ট্রাফিক দপ্তর, পরিবহন দপ্তর ও আগরতলা পুর পরিষদের যৌথ উদ্যোগে শহরকে যানজট মুক্ত করতে বেশ কিছুদিন ধরেই চলছে বিশেষ অভিযান। মঙ্গলবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত অভিযানে কড়া পদক্ষেপ নিয়ে বেআইনি ও অবৈধভাবে গড়ে ওঠে দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয় বলে জানা যায়। মূলত পোস্ট অফিস চৌমুহনী হয়ে মহারাজগঞ্জ বাজারের রাস্তাঘাট যানজট মুক্ত করে এলাকার উন্নয়নের লক্ষ্যে এই অভিযান বলে জানিয়েছেন ট্রাফিক দপ্তরের একজন আধিকারিক। আজকের এই অভিযানটা আমরা ট্রাফিক দপ্তর থেকে কন্টিনিউয়াসলি সবসময় করে থাকি। আমরা ট্রাফিক দপ্তরের একটাই মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগরতলাকে যানমুক্ত রাখা, যানজট থেকে মুক্তি করা। কিন্তু কেউ যদি বাড়ি থেকে বেরোনোর সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে ডিস্টেন্স অনুযায়ী, যাতে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তার জন্য আমরা চেষ্টা। এছাড়াও প্রত্যেক মাসেই আমরা স্পেশালভাবে 2 দিন 4 দিন আমরা করে থাকি। আজকে সেটাই কি গতকাল থেকে শুরু হয়েছে, এই সপ্তাহে চলবে। সিআরপিএফ ক্যাম্পে হামলার পাল্টা অভিযানে সোমবার মণিপুরে মৃত্যু হয়েছে 11 জন জঙ্গির। এই ঘটনায় মঙ্গলবার 12 ঘন্টা বন্ধ পালন করল কুকি গোষ্ঠী। ভোর 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মণিপুরের পাহাড়ি এলাকায় বন্ধ পালন করল কুকি গোষ্ঠী। অন্যদিকে জিরিবাম জেলা সহ আশপাশের বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অশান্তি এড়াতে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। উল্লেখ করা যেতে পারে, সোমবার জিরিবাম জেলার বড় বাকেরা এলাকায় হামলা চালায় কুকি জঙ্গিরা। বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হয়। এরপর জিরিবাম জেলার বড় বাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা সেখান থেকে সিআরপিএফ ক্যাম্পে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। এরপরই পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় 11 জন জঙ্গির। মৃত্যু জঙ্গিদের কাছ থেকে 4টি এসএলআর, 3টি AK-47, একটি আরপিজি সহ বিপুল পরিমাণ গোলাগুলি উদ্ধার করে সিআরপিএফ। পাশাপাশি এই হামলায় আহত হন 2 সিআরপিএফ জওয়ান। নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো নানা খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বিরতির পর স্বাগত। রাস্তায় গ্যাসের পাইপলাইন থেকে আগুন লেগে যাওয়ায় বরজলা এলাকায় দেখা দেয় আতঙ্ক। ঘটনা মঙ্গলবার বিকেলে। আতঙ্কিত জনগণ অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে এনসিসি ফায়ার সার্ভিস এবং কুঞ্জবন ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন সক্ষম হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। এদিন বরজলা স্কুলের অদূরে রাস্তার পাশে গ্যাসের পাইপলাইনে হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় এনসিসি ফায়ার সার্ভিসকে। আগুন নেভানোর জন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ 15 মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু জল ফুরিয়ে যাওয়ায় খবর দেওয়া হয় কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের। কুঞ্জবন থেকে আরও একটি ইঞ্জিন এসে পরবর্তী সময়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এই ঘটনায় এলাকায় বিভিন্ন বাড়িঘরে ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে গ্যাসের পাইপলাইন রাস্তার পাশে অসুরক্ষিতভাবে রয়েছে, যে কেউ চাইলে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে এলাকার ক্ষতি করতে পারে। সরকারে যেভাবে ড্রেনটা কইরে গেছে জায়গায় জায়গায় আপনি যে এই যে গ্যাসের লাইনটা দেখা যাইতেছে, কেউ যদি আগুন ধরাই দেয় তো আপনি জ্বলবই। যে সারা রাস্তা আপনার এই রুটের মধ্যে আপনি অল্প অল্প কাজ করে গর্ত করে সেটা দিয়ে গেছে। আর মশার উপদ্রব একটা, এই যে বর্ষা দিনে এই যে জল জমে রয়েছে, যে কোনো একটা মানুষও তো পয়রা মরতে পারে। যে আমি জানি না যে আজকে 3 বছর যাবত এই যে রাস্তাগুলি। দ্বিতীয় সফল কিডনি প্রতিস্থাপন হলো আগরতলার জিবি হাসপাতালে। মণিপুরের সিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে যৌথ তত্ত্বাবধানে গঠিত একটি মেডিকেল টিম এই প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার অর্থাৎ 11 নভেম্বর দ্বিতীয়বার এই সফল কিডনি প্রতিস্থাপন হলো জিবি হাসপাতালে। এক্ষেত্রে সুস্থ আছেন কিডনি দাতা এবং কিডনি গ্রহীতা উভয়ই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। কিডনি প্রতিস্থাপনের জন্য আর বহিরাজ্যে যাওয়ার প্রয়োজন নেই বলে এদিন আবারও একবার দাবি করলেন জিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। উল্লেখ করা যেতে পারে রাজ্যে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন হয়েছিল গত জুলাই মাসের 8 তারিখ। যে আমরা অত্যন্ত আনন্দিত, এটা আমাদের দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হলো এবং এটা আপনাদের মাধ্যমে এই বার্তা দেওয়া দরকার যে কিডনি প্রতিস্থাপন করার জন্য বাইরের রাজ্যে বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কারণ অন্য রাজ্যে যাওয়া মানেই যে একটা অনেক খরচের ব্যাপার শুধু নয়, হয়রানিরও ব্যাপার। কাজেই অকারণে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। কারণ এখনো অবধি আমাদের যে প্রথম যে কেস হয়েছিল তিনি সুস্থ আছেন, ভালো আছেন, কাজেই কোনো চিন্তা না। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও বিগত 3 দিন ধরে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত শিশুরা। শিশুদের চিকিৎসা করাতে এসে উপযুক্ত পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুদের অভিভাবকরা। হাসপাতালে মেডিকেল সুপারের কাছে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন বলে জানা যায়। কৈলাসহর জেলা হাসপাতালে শিশু বিভাগে একজন মাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও বিগত 3 দিন ধরে দূর দূরান্ত থেকে চিকিৎসা পরিষেবা নিতে আসা অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের অপেক্ষায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। আপনার কি হাসপাতালে আছেন? আপনি অসুস্থ নেই? না, আমার বাচ্চা অসুস্থ। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চা বয়স 1 বছর 1.5 মাস। তো কেমন পরিষেবা এখানে? ও তো শিশু ডাক্তারের দ্বারা আইছে, শিশু ডাক্তার নাই। কয়দিন থেকে নাই? আজকে 3 দিন। তো কি করবেন এই জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই? আমার কিতা হইতাম এখন, শিশু ডাক্তারের দ্বারা বাচ্চা ভালো করবার লিগে আইছে, শিশু ডাক্তার নাই। আপনারা কয়দিন ধরে হাসপাতাল? ডিসেম্বরের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন অনেকটা কঠিন জেনেও নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে এসে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেন শাসক বিজেপির সহযোগী তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ক্ষমতায় থেকে গত 2.5 বছরে তীব্রামথার পারফরমেন্স নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন উপজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষ। ডিসেম্বর মাসের মধ্যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি ভোটের অনিশ্চয়তার মুখে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিজেপির সহযোগী তথা টিটিএডিসির শাসক তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর সাথে তার আলোচনার উদ্ধৃতি দিয়ে শীঘ্রই ভিলেজ কমিটি ভোট অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেও দাবি করেছেন প্রদ্যুৎ। কিন্তু ভিলেজ কমিটির 587টি আসনে নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন তা এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের নেই বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল।
অথচ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে উচ্চ আদালতে আগেই যেখানে হলফনামা জমা দিয়েছিল রাজ্য সরকার, সেখানে এতদিন চুপ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে এসে কেন এ ধরনের আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দল, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বর্তমানে তিপ্রামথার দুজন প্রতিনিধি রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। লোকসভা নির্বাচনের দলের বলিষ্ঠ নেতৃত্বদেরকে উপেক্ষা করে পূর্ব ত্রিপুরা আসনে নিজের বড় বোন কৃতি দেবী সিং এর জন্য টিকিট আদায়ের পর এবার অপর বোন প্রজ্ঞা দেববর্মনকে রাজনীতিতে নিয়ে আসার জন্য বিজেপির সহায়তা চাওয়ার মতো বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের প্রশ্নচিহ্নের সম্মুখীন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অথচ সরকারি থেকেও রাজ্যের উপজাতিদের জন্য তিপ্রামথা দল এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পারফরমেন্স কি তা জানা নেই রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের। প্রেক্ষিতে মথা নেতৃত্বের সঙ্গে সাধারণ উপজাতি অংশের মানুষের দূরত্ব অনেকটাই বেড়ে গেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিষয়টি অনুধাবন করে মূলত জনভিত্তি আবার ফিরে পাওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির সিদ্ধান্ত তিপ্রামথার বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। উপজাতিদের জন্য গ্রেটার তিপ্রাল্যান্ডের জিগির তুলে ক্ষমতায় আসার পর গত 2.5 বছরে রাজ্যের উপজাতিদের জন্য কি করতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তার দল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন রাজ্যের উপজাতি অংশের মানুষ। 3 বছর আগেই যেখানে ফুরিয়ে গেছে ভিলেজ কমিটিগুলির মেয়াদ, সেখানে ক্ষমতায় থেকেও কেন ভিলেজ কমিটিগুলি গঠনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কোনো কার্যকরী ভূমিকা নিলেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রশ্ন উঠছে তা নিয়েও। সার্বিক পরিস্থিতিতে ক্ষমতায় থেকে রাজ্যের উপজাতি অংশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটুকু পূরণ করতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মূল্যায়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের পঞ্চম ম্যাচে শক্তিশালী জম্মু কাশ্মীরের বিরুদ্ধে জম্মুর হোস্টেল গ্রাউন্ড মাঠে নামবে ত্রিপুরা। বুধবার থেকে শুরু হতে চলা এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টিম ত্রিপুরা। জম্মুর হোস্টেল গ্রাউন্ডে বুধবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের ত্রিপুরা বনাম স্বাগতিক জম্মু কাশ্মীরের ম্যাচ। 4 দিনের এই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে টিম ত্রিপুরার মণিশঙ্কর, মনদীপ, বিক্রমরা। প্রথম ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে মাঠের বদান্যতায় 4 দিনের ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ায় ব্যাটিং বোলিং কোনো কিছুই পরখ করে দেখা সম্ভব হয়নি। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় মেঘালয়কে ইনিংস সহ 17 রানে হারিয়ে বোনাস সহ 7 পয়েন্ট পেয়ে নজর কাড়ে ত্রিপুরা। তৃতীয় রাউন্ডের খেলায় মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ ড্র করে ত্রিপুরা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে মুম্বাই 3 পয়েন্ট পেয়েছিল স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে, তবে ত্রিপুরার পকেটে এসেছিল 1 পয়েন্ট। চতুর্থ রাউন্ডের খেলায় আরও কিছুটা উন্নতি ঘটে। বড়োদরার সঙ্গেও ঘরের মাঠে এমবিবি ময়দানে ম্যাচ ড্র করে ত্রিপুরা, তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ত্রিপুরা ঝুলিতে আসে 3 পয়েন্ট। এবার পঞ্চম রাউন্ডের খেলা। উল্লেখ করা যেতে পারে প্রথম রাউন্ডের খেলায় জম্মু কাশ্মীর ও মহারাষ্ট্রের ম্যাচটি ড্র হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে 3 পয়েন্ট পেয়েছিল জম্মু কাশ্মীর। দ্বিতীয় ম্যাচ উড়িষ্যার বিরুদ্ধে ড্র করলেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল জম্মু কাশ্মীরকে। তৃতীয় ম্যাচে সার্ভিসেসকে ইনিংস সহ 25 রানে হারিয়ে বোনাস সহ 7 পয়েন্ট পেয়েছিল গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা জম্মু কাশ্মীর। চতুর্থ ম্যাচ মেঘালয়ের বিরুদ্ধে 7 উইকেটের ব্যবধানে সরাসরি জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী জম্মু কাশ্মীর দল। 4 ম্যাচের শেষে 17 পয়েন্ট নিয়ে এখন গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। মোট 12 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলার জন্য দল অপরিবর্তিত রাখল টিম ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে প্রথম ওএনজিসি চেস চ্যাম্পিয়নশিপ 2024-এর সফল আয়োজন করেছে নবরত্ন কোম্পানি, ওএনজিসি ত্রিপুরা সেট, ওএনজিসি অফিসার্স ক্লাব এবং ওএনজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় আয়োজিত হয়। এই প্রতিযোগিতা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ এবং দক্ষতা প্রদর্শনের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছে ওএনজিসি ত্রিপুরা সেট কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ওএনজিসি ত্রিপুরা সেটের ইটি সেট ম্যানেজার কৃষান্ত কুমার সাহা, সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা, শিশু, তরুণ এবং সংস্থার বরিষ্ঠ আধিকারিক সহ মোট 56 জন প্রতিযোগী অংশ নেয় এই টুর্নামেন্টে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।